এটি হচ্ছে ন্যানো টেকনোলজির যুগ। এই সময়টাতে স্পেশালাইজেশনের উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টই তার শাখা প্রশাখায় অত্যন্ত গভীরে পৌঁছে গেছে। আজকের মেডিকেল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টই তার শাখা প্রশাখায় চলে গেছে। তেমনি প্রত্যেকটা সাবজেক্ট, জনপ্রশাসন বলি যাই বলি। আমি একটি কথা খুব সহজে বলি নেই, তারপরে সে ব্যাখ্যা দেব। ডাক্তারি পড়া এক জিনিস, ডাক্তারি করা অন্য জিনিস। এখানে অনেক গবেষক আছেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আছেন, গবেষক মানুষ, অনেকেই গবেষণা করেন, সিনিয়র স্যারও আছেন এখানে। আমরা এই যে ব্যুরোক্রেসি কেন প্রয়োজন বা সরকার পরিচালনার জন্য একটি গণকর্মচারী দল বা ব্যুরোক্রেসি বা এক্সিকিউটিভ কিছু থাকতে হবে, এই ব্যাখ্যায় আমি যাচ্ছি না এবং এটা প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ সারা দুনিয়াতেই যে সমস্ত দেশগুলি আজকের উন্নতির চরম শিখরে, তার প্রত্যেকটির দুই জিনিস। কেন? কারণ ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে বটে, কিন্তু সে তো কলেজে গিয়েছে, তো কলেজে কেমনে পড়ায়, টিচাররা কেমন লেকচার দেয়, সে কে পরীক্ষা হয়, এগুলো সে শিখেছে। সুতরাং সে ইন্টারমিডিয়েট পাস না করতে পারলেও তার যে অভিজ্ঞতা, এটাকে মূল্যায়ন করতেই হবে। এখন এই ব্যুরোক্রেসি তো একই অবস্থা, যে ছেলেটি, যে অফিসারটি 15 বছর 20 বছর সিভিল সার্ভিসে কাজ করলো, মানে এখানে সিনিয়র সেক্রেটারি হিসাবে মন্ত্রণালয়ে কাজ করলো, পুলিশ ইলেকশনে ইনভলভ, এরকম একজনকে বাদ দিয়ে আপনি যখন 25-50 করে বাইরে থেকে একজনকে নিয়ে আসবেন যার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, হঠাৎ করে নিয়ে আসছেন, তাহলে একটা কাজ করলে ভালো হয় না? আমাদের যখন ধরেন যিনি লাইফস্টকে ডিজি হবেন, তাকে ডিজি না বানিয়ে আমাকে ফাইন্যান্স সেক্রেটারি বানিয়ে দেন। আমাদের যিনি মানে আপনার খাবার বাড়ি ডিজি হওয়ার কথা, তাকে আপনি কাকে ল্যান্ড সেক্রেটারি বানিয়ে দেন। আমি অত্যন্ত কষ্টের সহিত এই কথাগুলি বলছি, কারণ আমরা মনে করেছিলাম যে এই যে সময়, যে সংস্কারের সময়ে এখানে আসবে, যে কি করে এই জাতির জন্য একটা সঠিক এবং একটা গণকর্মচারী দল তৈরি করা যায়, কীভাবে রিক্রুটমেন্টটাকে আরও ট্রান্সপারেন্ট এফিশিয়েন্ট করা যায় পিএসসি থেকে শুরু করে, এবং কি করে একটা জনকল্যাণমুখী একটা গ্রুপ তৈরি করা যায় যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক থাকবে এবং জুলাই আগস্টের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং সৎ হবে, এবং তাকে কীভাবে ভালো অফিসারকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে। আজকের প্রোটেকশন দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই। আজকে প্রোটেকশন দিতে না পারার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লোডারের মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। আজকে যে সমস্ত অফিসাররা মাঠে ঘাটে ডেডিকেশন নিয়ে কাজ করে, অনেস্টি নিয়ে কাজ করে, তারা যখন 3 বার 7 বার 10 বার প্রমোশন বঞ্চিত হয়, কেউ তো কথা বলে না। আমি তো আজকে প্রশ্ন করতে চাই যে কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে এই কাজটা আপনারা করতে পারলেন? এবং অনেকেই বলেছে একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? অবশ্যই না। আমি সেই জন্য মনে করি সময় এসেছে এই বিষয়গুলো অ্যাড্রেস করার, কীভাবে সিভিল সার্ভিসকে আরও ফাইন টিউনিং করা যায়, কীভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয়, সেটাকে ব্যবস্থা নেওয়া। এবং আমি এখানে আরও আশা করেছিলাম যে এই সংস্কার কমিশনের মাধ্যমে হয়তো আমাদের একটা বড় ইস্যু হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। একজন ব্যক্তি ব্যবসা করতে গেলে তাকে কত জায়গায় কত রকম কাগজপত্র জমা দিতে হয়। সরকার যে কাগজপত্র প্রডিউস করে, 3 সার্টিফিকেট বলেন, বিভিন্ন লাইসেন্স বলেন, সেটা তাকে 10 জায়গায় জমা দিতে হয়। সেইটাকে কেমনি ইজি করা যায়, ব্যুরোক্রেসিকে কেমনে কীভাবে পাবলিক ওরিয়েন্টেড করা যায়, সেইটা না করে আপনারা আসছেন এখানে ভাগ বটল করতে। আমি সম্মানের সহিত বলছি, এই কাজটি করে কিন্তু সংস্কারের বদলে আপনি আরও একটা দ্বন্দ্বের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা। আমি আশা করব যে আমাদের সম্মানিত সিনিয়র স্যার যার দায়িত্বে আছেন তার বিষয়গুলি ভাববেন। আমি এখানে কোনো ক্যাডারের প্রতিনিধিত্ব করতে বলতে আসি না, এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে। কারণ এখানে তো একটা বিষয় সত্যি কথা যে এখানে আজকে যে কর্মকর্তা জয়েন করছে সে কিন্তু দেখে আসছে তার ল্যাডার পোস্ট কি। এখন তাহলে আপনি যদি এরকম করেন, তাহলে আজকে আমার অফিসার যিনি আছে কালকে তাকে এসি বানিয়ে দেন। আপনি আর্মিতে যখন রিক্রুটমেন্ট করা হয় প্রথমে, বাংলাদেশের কথাই বলি, বিএমএতে, এরপরে কোনোদিন কি দেখছেন যে আর্টিলারি কোনো অফিসারকে আপনি ইনফিনিটিতে দিয়েছে? ইনফিনিটি কোনো অফিসারকে আপনার লগরিতে দিয়েছে, সিগন্যালে দিয়েছে, এভিয়েশনে নিয়ে গেছে? এরকম চিন্তা আমাদের লোক, অদ্ভুত চিন্তা কীভাবে আসে? এখানে করতে হবে যে যাকে পলিসি একজন দায়িত্ব থাকবে, মেকিংয়ে থাকবে, ইনভলভ থাকবে, তাকে কি করে সেইটাকে আরও এক্সপার্টাইজ হিসেবে গড়ে তোলে তার মধ্যে, সেই চেষ্টা বাদ দিয়ে আমার মাঠে যিনি কাজ করলেন কৃষিতে, যে কলেজের শিক্ষককে আমরা এমনও ভাবছি যে
এই যে আমাদের ফরেন মিশনগুলোতে আমাদের কিন্তু সেখানে ওপেন, মানে আমাদের লেবার রুমগুলোতে। তো আমার একজন কলেজের শিক্ষক ওইখানে 3 বছর কাজ করলেন, কাজ করার পরে আসার পরে ওনার এই মাইগ্রেশন যে এক্সপার্টাইজ 3 বছর উনি অর্জন করলেন, উনি এসে পরের দিন কলেজে কী করবেন? সেই জায়গাগুলি রিফর্ম করা দরকার, সেই কাজগুলি করা দরকার। কিন্তু সেটি না করে আপনার এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি, যে বিষয়টা অলরেডি আদালতে সেটেলড। তারপর আমরা মনে করি এই সময়ের প্রেক্ষিতে যেটা করা উচিত, যে এই অ্যাডমিন সার্ভিসের জন্য আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা উচিত, যাতে করে একটা ফাইন টিউন একটা ব্যুরোক্রেসি তৈরি করা যায়। কারণ দেশের জন্য ব্যুরোক্রেসি লাগবে, এটা মাস ছাড়া দুনিয়াতে রেখে বাটার মতো অবস্থা নেই। কিন্তু সেইটাকে কত ডাইনামিক, এফিশিয়েন্ট এবং ডেডিকেটেড এবং অনেস্ট গ্রুপ তৈরি করা যায়, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তো আমি অনুরোধ করব যে এই কাজটি আমাদের সারা করবেন, এমন কোনো সিদ্ধান্ত বা এমন কিছু করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরও দ্বন্দ্ব তৈরি করবে, যেটা আমার রিসোর্স নষ্ট হবে। এবং একই সাথে এই যে এই সার্ভিসে যারা আসছেন অত্যন্ত ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এবং তাদের তাহলে পদটা কোথায়? তাদের পদ কি তাহলে সিনিয়র সেক্রেটারি তাদের লাস্ট পদ? ওই তাহলে কালকে আর আরেকটা এক্সাম সিস্টেম করবেন আপনি। এক্সাম সিস্টেম করতে গেলে সব ক্ষেত্রে করতে হবে। তাহলে বলে দেন যে ঠিক আছে, নবম গ্রেড থেকে শুরু করে প্রতি ডিপার্টমেন্টে যেখানে যেখানে প্রমোশন হবে সবারই পরীক্ষা হবে, ফাইন। কোথাও পরীক্ষা নিলেন না, হঠাৎ করে এখানে একটা পরীক্ষা ইন্ট্রোডিউস করলেন, এটা কমপ্লিটলি বৈষম্য। আর বিসিএস পরীক্ষায় যিনি 1000 নম্বরের মধ্যে 800 নম্বর পেয়ে অ্যাডমিন ক্যাডারে আসছে, আর যিনি 500 নম্বর পেয়ে অন্য ক্যাডারে গেলেন, এই দুটো ইকুয়াল আপনি কীভাবে করেন? কেউ চিন্তা করেন? স্ট্যান্ড করা ছাত্র আর সেকেন্ড ক্লাস পড়া ছাত্রকে যদি এক করে ফেলেন, এইটা কোনোভাবেই কিন্তু বৈষম্য নিরুদ্ধ, এটা বৈষম্য তৈরি করে দেওয়া এবং মোট মেধাকে অবমূল্যায়িত করা। আমি আশা করছি যে আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন এই বিষয়ে ভাববেন, এটা কোনো ব্যক্তি বা ক্যাডারের জন্য নয়, এটা দেশের স্বার্থে, দেশের জন্য যেটা ভালো আমরা আশা করি সেই সিদ্ধান্তগুলোই সিনিয়র স্যাররা নেবেন। আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।